হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো আজকে এই ভিডিও লেসনে আমরা ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের সেকেন্ড অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা থেকে বেশ কিছু এমসিকিউ আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, মানব দেহে অটোজোমের সংখ্যা হলো অপশান এ 40টি, অপশান বি 44টি, অপশান সি 45টি এবং অপশান ডি হচ্ছে 42টি। তো সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে 44টি। মানব দেহের ক্যারিওটাইপ হচ্ছে পুরুষের ক্ষেত্রে 44A প্লাস XY আর মহিলাদের ক্ষেত্রে 44A প্লাস XX, অর্থাৎ 44টি করে অটোজোম থাকে এবং এক জোড়া যৌন ক্রোমোজোম থাকে, তাই অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে অপশান এ ক্রোমোনিমা, অপশান বি ক্রোমাটিড, অপশান সি ক্রোমোমিয়ার এবং অপশান ডি হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে অপশান সি ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের অধিক ঘনত্বযুক্ত এই যে পুঁথির মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এই পুঁথির মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। 3 নম্বর প্রশ্ন, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকে না তাকে কি বলা হয়? অপশান এ মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অপশান বি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অপশান সি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এবং অপশান ডি আছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। তো সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। যেখানে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না তাকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। যেরকম এই ধরনের ক্রোমোজোম, এখানে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার নেই, কিন্তু সেন্ট্রোমিয়ার যদি মাঝে অবস্থান করে তখন তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার যদি মাঝের কাছাকাছি অবস্থান করে তখন তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, আর যদি প্রান্তের কাছাকাছি অবস্থান করে তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, এবং একদম প্রান্তে অবস্থান করলে তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক। যদি মেটাসেন্ট্রিক হয় তখন সেটা ভি আকৃতির হয়, যদি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয় সেটা এল আকৃতির হয়, যদি অ্যাক্রোসেন্ট্রিক হয় সেটা জে আকৃতির হয় এবং যদি টেলোসেন্ট্রিক হয় সেটা আই আকৃতির হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, এনওআর ক্রোমোজোমের যে অংশে বিন্যস্ত থাকে তা হলো, এই এনওআর কি? এনওআর হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার। এটা ক্রোমোজোমের কোন অংশে থাকে? অপশান এ দেওয়া আছে প্রাথমিক খাঁজ, অপশান বি গৌণ খাঁজ, অপশান সি নিউক্লিওলাস, অপশান ডি হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গৌণ খাঁজ। ক্রোমোজোমের এই গৌণ খাঁজে এনওআর কিন্তু যুক্ত থাকে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, তুমি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না। এই ধরনের কোষ বিভাজনকে বলা হয়, অর্থাৎ এই ধরনের কোষ বিভাজনকে কি কোষ বিভাজন বলা হয়? অপশান এ দেওয়া আছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, অপশান বি প্রাথমিক মিওটিক কোষ বিভাজন, অপশান সি দ্বিতীয় মিওটিক কোষ বিভাজন এবং অপশান ডি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, ক্রোমোজোম গঠিত হয় না, তাই অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মিওসিসের বৈশিষ্ট্য নয়? এখানে 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রথম বৈশিষ্ট্য দেওয়া আছে জনন মাতৃকোষে ঘটে, 2 নম্বর হচ্ছে ক্রোমোজোমের হ্রাস বিভাজন ঘটে, 3 নম্বর হচ্ছে উৎপন্ন কোষের সংখ্যা 2টি, আর 4 নম্বর হচ্ছে উৎপন্ন কোষের সংখ্যা 4টি। দেখো জনন মাতৃকোষে ঘটে, অবশ্যই মিওসিস জনন মাতৃকোষে ঘটে, অর্থাৎ মিওসিসের বৈশিষ্ট্য এটা। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, এটাও মিওসিসের বৈশিষ্ট্য। উৎপন্ন কোষের সংখ্যা 4টি, এটাও মিওসিসের বৈশিষ্ট্য। কিন্তু অপশান সি মিওসিসের বৈশিষ্ট্য নয়, কারণ এখানে উৎপন্ন কোষের সংখ্যা 2টি, এটা শুধুমাত্র মাইটোসিসের ক্ষেত্রে হয়ে থাকে। তার মানে অপশান সি হবে সঠিক উত্তর। কোশ্চেন 7, কোষপাদ গঠিত হয়, কোষপাদ বা সেল প্লেট গঠিত হয় অপশান এ ক্যারিওকাইনেসিসের সময়, অপশান বি ইন্টারফেজে, অপশান সি সাইটোকাইনেসিসের সময়, অপশান ডি বেমতন্তু গঠনের সময়। তো সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে অপশান সি সাইটোকাইনেসিসের সময়। সাইটোকাইনেসিসের সময় অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনের সময় কোষপাদ গঠিত হয়, এবং এটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের সময় কোষপাদ গঠিত হয়, আর প্রাণী কোষে সাইটোকাইনেসিসের সময় ক্লিভেজ পদ্ধতিতে কিন্তু সাইটোকাইনেসিসটা সম্পন্ন হয়। 8 নম্বর প্রশ্ন, ক্রসিং
ওভার ঘটে অপশান এ সিস্টার ক্রোমাটিডে, অপশান বি নন সিস্টার ক্রোমাটিডে, অপশান সি উভয় ক্রোমাটিডে, অপশান ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হবে নন সিস্টার ক্রোমাটিডে। এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটে, এবং ক্রসিং ওভারটা কোথায় ঘটে, মিওসিস কোষবিভাজনের প্রথম প্রফেজ দশার প্যাকাইটিন উপদশায় এই নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে যে খণ্ডাংশের বিনিময় হয় তাকেই বলা হচ্ছে কি ক্রসিং ওভার। অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভারটা সম্পন্ন হয়। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, মাইটোসিসের যে দশায় সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে তা হলো, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে? অপশান এ দেওয়া আছে প্রোফেজ দশা, অপশান বি মেটাফেজ দশা, অপশান সি অ্যানাফেজ দশা এবং অপশান ডি আছে টেলোফেজ দশা। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে দুটি অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায়? চারটা অপশান দেওয়া আছে, দেহকোষে, জনন কোষে বা গ্যামেটে, জাইগোটে, শস্য নিউক্লিয়াসে। তোমরা জানো দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, জনন কোষে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে, জাইগোটে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, আর শস্য নিউক্লিয়াসে 3n সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে সঠিক উত্তর হবে কি না অপশান বি, জনন কোষে বা গ্যামেটে কিন্তু হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। দেখো এখানে ছকের সাহায্যে আমরা দিয়ে দিয়েছি যে কোথায় ক্রোমোজোম সংখ্যা কত থাকে। প্রথম হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কোথায় থাকে না, শুধুমাত্র জনন কোষে থাকে, পুংরেণুতে এবং স্ত্রীরেণুতে, আর মানুষের ক্ষেত্রে শুক্রাণুতে এবং ডিম্বাণুতে। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম কোথায় থাকে, পাতা, কাণ্ড, মূল, মূলের কোষ, ফুলের পাপড়ি, এখানে বৃতি বানানটা ভুল আছে, বৃতি, তারপরে প্রাণীদেহের ক্ষেত্রে স্নায়ুকোষ, দেহকোষ ইত্যাদি সমস্ত দেহকোষে কিন্তু এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আর ট্রিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে শুধুমাত্র শস্য নিউক্লিয়াসে, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ট্রিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তাই এই যে ছকটি রয়েছে এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একদম ভালো করে তোমরা মনে রাখবে, তবে এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। 11 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী ডিএনএর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন? ডিএনএর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন কে করেন? অপশান এ দেওয়া আছে ব্রিজেস, অপশান বি মর্গ্যান, অপশান সি ব্রিজেস ও মর্গ্যান, অপশান ডি ওয়াটসন এবং ক্রিক। তো সঠিক উত্তরটা কী হবে দেখো, সঠিক উত্তর হবে বিজ্ঞানী ওয়াটসন এবং বিজ্ঞানী ক্রিক, তারা এই ডিএনএর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করে। 12 নম্বর প্রশ্ন, যৌনক্রম দেখা যায় কোন জীবে? দেখো অপশান এ দেওয়া আছে অ্যামিবাতে, অপশান বি কেঁচো, অপশান সি তাল গাছ, অপশান ডি ফার্ন গাছ। তো সঠিক উত্তর কী হবে, ফার্নে, ফার্ন গাছে কিন্তু সুস্পষ্ট যৌনক্রম দেখতে পাওয়া যায়। এই যৌনক্রম কি না, জীবের জীবদ্দশায় ডিপ্লয়েড রেণুধর যৌন এবং হ্যাপ্লয়েড লিঙ্গধর যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হচ্ছে যৌনক্রম। 13 নম্বর প্রশ্ন, দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে বলে? অপশান এ অঙ্গজ জনন, অপশান বি অযৌন জনন, অপশান সি যৌন জনন এবং অপশান ডি হচ্ছে অপুংজনী। তাহলে কি বলছে, দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনে সম্পন্ন হলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় যৌন জনন, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। যৌন জনন এবং অযৌন জননের মধ্যে একটা তুলনামূলক আলোচনা এখানে দেওয়া আছে। অযৌন জননের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, একটি মাত্র জনিত্রী জীব অযৌন জননে অংশগ্রহণ করে, কিন্তু যৌন জননের ক্ষেত্রে পিতা মাতার উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ দুটি ভিন্নধর্মী জীবের প্রয়োজন হয়, একটা হচ্ছে পুংজীবের প্রয়োজন হয় এবং একটা হচ্ছে স্ত্রী জীবের প্রয়োজন হয়। পুংজীব থেকে পুং গ্যামেট উৎপন্ন হয় এবং স্ত্রী জীব থেকে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে, মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়, সেখান থেকে পরবর্তীকালে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা নতুন অপত্য সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট, গ্যামেট সৃষ্টি হয় না। অযৌন জননে কিন্তু গ্যামেট উৎপন্ন হয় না, গ্যামেট সৃষ্টি ছাড়াই কিন্তু জনন সম্পন্ন হয়, কিন্তু যৌন জননে গ্যামেট সৃষ্টি হয় এবং এই গ্যামেট দু প্রকার হয়, একটা হচ্ছে পুং গ্যামেট এবং একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। 3 নম্বর, যেহেতু গ্যামেট সৃষ্টি হয় না, ভিন্নধর্মী গ্যামেট সৃষ্টি হয় না, তাই স্বাভাবিকভাবে এখানে নিষেক সম্পন্ন হয় না, কিন্তু যৌন জননের ক্ষেত্রে নিষেক ঘটে। নেক্সট 4 নম্বর, কেবলমাত্র মাইটোসিস কোষ বিভাজন
পরিলক্ষিত হয়। যেহেতু জনন কোষ সৃষ্টি হয় না, তাই মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন হয় না, শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এরা জনন সম্পন্ন করে। কিন্তু যৌন জননের ক্ষেত্রে যেহেতু গ্যামেট সৃষ্টি হচ্ছে, তাই মিওসিসেরও প্রয়োজন, আর মাইটোসিস তো অবশ্যই প্রয়োজন। তাই মাইটোসিস এবং মিওসিস উভয় প্রকার কোষ বিভাজনের প্রয়োজন দরকার হয় এখানে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে না, অপত্য জীব তোমার মাতৃজীবের পুরোপুরি সদৃশ হয়, অর্থাৎ কি গঠিত হয়, ক্লোন গঠিত হয়। ক্লোন মানে হচ্ছে যখন অপত্যটা উৎপন্ন হচ্ছে সেটা যদি হুবহু জনিত্রী জীবের মতো হয় বা মাতৃজীবের মতো হয়, তখন তাকে ক্লোন বলা হয়। তাহলে যেহেতু এখানে মিওসিস কোষ বিভাজন ঘটে না, তাই ক্রসিং ওভার ঘটে না, তাই নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় না, অপত্য জীবটা হুবহু মাতৃজীবের মতো হয়। কিন্তু যৌনজননের ক্ষেত্রে ভেদ বা প্রকরণ পরিলক্ষিত হয়। তো এই হচ্ছে যৌনজনন এবং অযৌনজননের তুলনামূলক আলোচনা। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারলে। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষ বিভাজনই দেখা যায়? এক্ষুনি আলোচনা করলাম, এটা হবে যৌন জনন। তাহলে সঠিক উত্তর হচ্ছে যৌন জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়। 15 নম্বর প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? অপশান এ প্রফেজ দশায়, অপশান বি মেটাফেজ দশায়, অপশান সি অ্যানাফেজ দশায় এবং অপশান ডি হচ্ছে টেলোফেজ দশায়। তো সঠিক উত্তর কী হবে? অ্যানাফেজ দশায়। দেখো এই অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি দুটি মেরুর দিকে ধাবিত হয়, আর এই সময় তারা কিন্তু ভি আকৃতির, এল আকৃতির, জে আকৃতির এবং আই আকৃতির ধারণ করে। 16 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? অপশান এ ইউগ্লিনা, অপশান বি স্পাইরোগাইরা, অপশান সি প্ল্যানেরিয়া এবং অপশান ডি হচ্ছে অ্যামিবা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক পর্যায়ক্রম? দেখো অপশান এ দেওয়া আছে ক্যালাস, তারপরে এক্সপ্ল্যান্ট, তারপরে প্লান্টলেট, তারপরে এমব্রয়েড। অপশান বি প্লান্টলেট, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড। অপশান সি এমব্রয়েড, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, প্লান্টলেট এবং অপশান ডি আছে এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড এবং প্লান্টলেট। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, প্রথমে এক্সপ্ল্যান্ট, তারপরে থাকে ক্যালাস, তারপরে হচ্ছে এমব্রয়েড, তারপরে প্লান্টলেট। এটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি, অর্থাৎ কৃত্রিম অযৌন জনন পদ্ধতি, অর্থাৎ মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির যে ধাপগুলো সেটা দেওয়া আছে। তো সঠিক উত্তর হবে অপশান ডি। 18 নম্বর প্রশ্ন, মানুষের বিকাশকে কটি দশায় ভাগ করা যায় এবং কি কি? অপশান এ 4টি দশা, অপশান বি 5টি দশা, অপশান সি 6টি দশা এবং অপশান ডি হচ্ছে 7টি দশা। সঠিক উত্তর কী হবে? 5টি দশা। মানব বিকাশের মোট 5টি দশা রয়েছে। একটা হচ্ছে সদ্যজাত দশা, তারপরে শৈশব, তারপরে বয়ঃসন্ধি, তারপরে পরিণত এবং সবশেষে বার্ধক্য দশা। এই 5টি দশায় বিভক্ত করা হয়েছে। 19 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়? 4টা অপশান দেওয়া আছে, 12 থেকে 20 বছর, 7 থেকে 14 বছর, 20 থেকে 30 বছর এবং 30 থেকে 60 বছর। তো সঠিক উত্তর কী হবে? 12 থেকে 20 বছর। এই সময়কালকে বলা হয় বয়ঃসন্ধি কাল। 20 নম্বর প্রশ্ন, জলপরাগী পুষ্প হলো কোনটি জলপরাগী ফুল? অপশান এ ভুট্টা, অপশান বি পাতাঝাঁঝি, অপশান সি আম এবং অপশান ডি হচ্ছে শিমুল। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পাতাঝাঁঝি। এটা হচ্ছে জলপরাগী ফুল। দেখো এখানে কতগুলো দেওয়া আছে, বায়ুপরাগী ফুলের উদাহরণ দেওয়া আছে। বায়ুপরাগী ফুল হচ্ছে ধান, গম, ভুট্টা প্রভৃতি। জলপরাগী ফুল কি কি? না পাতাঝাঁঝি, পাতা শ্যাওলা প্রভৃতি। এবং পতঙ্গ পরাগী ফুল হচ্ছে আম, আকন্দ, রাসনা, পদ্ম, রজনীগন্ধা, শালুক। আর পক্ষী পরাগী বা অর্নিথোফিলিক ফুল হচ্ছে শিমুল, পলাশ, মাদার প্রভৃতি। আর বায়ু পরাগীকে বলা হয় অ্যানিমোফিলি, জল পরাগী বলা হয় হাইড্রোফিলি, তারপর পতঙ্গ পরাগী বলা হয় অ্যান্টেমোফিলি এবং পক্ষী পরাগীকে বলা হয় কি না অর্নিথোফিলি। তো এই ছিল তোমাদের 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।